আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেহেতু আমি আজকে ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিচ্ছি না, শুরুতেই কথা বলছি, তো আমার আশেপাশের নয়েজ শুনতেই পাচ্ছেন। আমি এখন বারান্দায় আছি। এখানে আমার দুটো লাউ গাছ হয়েছিল, অনেকগুলো বিচি লাগিয়েছিলাম বা বীজ লাগিয়েছিলাম, তো সেইখান থেকে দুইটা উঠেছে। আরও দেখেছিলাম কোথা থেকে যেন দুইটা শিকড় বের হয়েছে, তো কয়েকদিন ধরেই দেখেছি যে বের হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই গাছগুলো উঠে নাই। তো সেইটা কথা না, কথা হচ্ছে আজকে আমি এগুলোকে একটু এগুলো ছোট ছোট দিয়ে বেঁধে দিয়েছি। দুঃখের বিষয়, ফারজান হচ্ছে দুপুরে এসে এমনভাবে এমনভাবে পানি দিয়েছে, এই গাছটা পুরো ভেঙে এখন এটাকে যতই আমি এটার সাথে দাঁড় করিয়ে দিচ্ছি, এটা ঠিক দাঁড়াচ্ছে না। কি হবে জানি না, তো দেখি কি হয় আর কি না হয় দেখা যাবে পরে। তো এখন হচ্ছে একটা তো ভালো আছে, এখন আল্লাহ আল্লাহ করে এটা ভালো থাকলেই হয়। আমার গাছ বেশিরভাগই এরকম না, ফারজান সে এই কাজগুলো করে, ভেঙে ফেলে, এইটা করে সেইটা করে। অনেক শখ করে এই লাউ গাছটা আমি লাগিয়েছিলাম, অনেক শখ করে। আমার বোন হচ্ছে চারা বীজ পাঠিয়েছিল, সেই বীজ দিয়ে আমি লাগিয়েছিলাম, সারা রাত ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে এটা করেছিলাম। কিন্তু ফারজান ওই যে বললাম না, শখের কোনো কিছু হইলেই ও গাছের উপরে অত্যাচার করে ডিরেক্ট। এখানে হচ্ছে আমি ওই যে বিলাতি ধনিয়া পাতা বা দেশি ধনিয়া পাতা যেটা হয় না, সেইটা কিন্তু এনে এটার লাগিয়েছিলাম। তো এইটাও কী করেছে, পানি দিয়ে ভোরে একদম এই পর্যন্ত ছিল পানি, এত পানি দিয়ে রেখে দিয়েছে। আমি যখন সামনে না থাকি তখন ওই কাজগুলো করে। তো আমি তো তখন সামনে ছিলাম না, আমি পরে এসে দেখি পুরা সব আর কি পানিতে ভরা। এখন তখন ফেলে লাভ হয়নি, এই যে নিচের যে গোড়াটা সেগুলো কিন্তু পচে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোর গোড়া পচে গিয়েছে। তো এখন তো আর এগুলো হবে না, এগুলো ফেলে দিতে হবে। পরে এখানে অন্য কোনো গাছ বসানোর ইচ্ছা আছে। গাছটা হচ্ছে কি আমার ভীষণই ভালো লাগে, গাছ ব্যাপারটার সাথে আমি অন্যরকম ভালো লাগা কাজ করে। এটা তো আমার একটা ইনডোর প্ল্যান্ট ছিল, এই যে। আর এইটা আমার পুদিনা পাতা, এটা তো অনেকবার কেটেছে, এখন পর্যন্ত প্রায় 5 বার মনে হয় কাটা হয়েছে। প্রতি মাসেই একবার করে কাটা হয়, এই আর কি। আর এইটা বসিয়েছে আজকে, এটাই হচ্ছে আম এনেছিল নাফির বাবা রাজশাহী থেকে, আপনাদের একবার আগেও দেখিয়েছিলাম। তো এখন হচ্ছে এটা যেহেতু আছে ফাঁকা পড়ে, তো আমি এটাকে আজকে বেঁধে দিয়েছি, যে দেখা যাক এটার মধ্যে আমি হয়তো খোসা টোসা ফেলে সারের মতো করে তারপরে কোনো গাছ বসাবো। এখন আপাতত কিছু বসাবো না। তো গত ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে আমি হচ্ছে নাফির জন্য কাবাব বানাবো, স্বামী কাবাব। ওর নাস্তা যেহেতু সব শেষ, তো এই তো এখানে হচ্ছে আমি মাংসগুলো সব ছুটে গিয়েছে, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজির মতো মাংস আছে, আর মাংসগুলো এরকম বড় বড় পিস করা আছে। আমি এখন আর এগুলোকে আর কাটবো না, এগুলো এইভাবেই সেদ্ধ হয়ে যাবে একটু পানি বেশি করে দিয়ে দিলে। তো এই তো এর মধ্যে আমি হচ্ছে গিয়ে বুট যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই বুটের ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখানে বুটের ডালটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো আমার কিচেনে যেহেতু লাইটিং কম, তো এই জন্য আর কি দেখতে এটা কেমন লাগছে আমি জানি না আমার কিচেনের। আর এখন যেহেতু সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা এই জন্য আরও লাইট নেই, তাই এই জন্য আরও বেশি এমন মনে হচ্ছে। তো যাই হোক, প্রথমে আমি এটা লবণ দিয়ে শুরু করছি। লবণ দেওয়ার কারণ আমি ইদানিং লবণ দিতে ভুলে যাই সব খাবারে, তো এই জন্য আমি একটু লবণ দিয়েই শুরু করলাম। আমি পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা আমি এখানে 4 চা চামচ পরিমাণ দিব। আর এই যে চামচ, এই চামচের 4 চা চামচ দিব। এই যে 1 2 3 4। আপনারা চাইলে আস্ত আদা আর আস্ত রসুন দিতে পারেন, এতে করে যখন আপনি এটাকে ফুড প্রসেসরে করবেন বা ব্লেন্ডারে করবেন তখন কিন্তু সেটা আর কি পেস্ট হয়ে যাবে, আর এক্সট্রা আদা রসুন বাটা দেওয়া দরকার হবে না। তো এই জন্য আর কি আমি এখানে আদা রসুন বাটা 4 টেবিল চামচ বা 4 চা চামচ, এই যে চামচ দেখালাম সেই চামচের পরিমাণই দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। আমার এখন এখানে কম দিব আমি, কারণ আমি পরে রান্নার পরে কিন্তু আমি আরও কিছুটা গরম মশলার গুঁড়া ব্যবহার করব যখন আমি এটাকে বানাবো। তো তখনও আমি কিছুটা মশলা দিই, এতে করে মশলার একটা সুন্দর ঘ্রাণ থাকে। আর আমি সাধারণত বাসায় বানানো গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করি, বিরিয়ানি বলেন কাবাব বলেন। তো এই তো সেটাই দিয়ে দিয়েছি, আর বাকিটুকু পরে দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়াটা এই তো এটা 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি। 1 চা চামচ আর একটু দিয়ে দেই, এই পরিমাণেই ব্যবহার করছি। এখন আমি এর মধ্যে টালা জিরার গুঁড়োটাও দেবো, এতে করে খুব ভালো একটা ঘ্রাণ আসবে। আর টালা জিরার গুঁড়োটাও আমি সেম পরিমাণ ব্যবহার করব ধনিয়া গুঁড়ার। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটাকে আমি দিয়ে দিচ্ছি। বাকি আমি আরও পরে কিন্তু যখন কাবাবটা বানাবো আরেকবার তখন কিছুটা ব্যবহার করব। তো এই তো এই পর্যায়ে এতটুকুই ব্যবহার করলাম।
এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এটাকে একটু ভরে দিব। একটু ঝালটা যদি বেশি খান সেক্ষেত্রে ভরে দিতে পারেন, আবার চাইলে কিছুটা কমও দিতে পারেন। এই তো আমার এখানে যতটুকু ছিল আমি সবটাই দিয়ে দিয়েছি। আর যদি ঝাল কম খান সেক্ষেত্রে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া। আমি আবারও বলছি, আমার যেহেতু রান্নাঘরে লাইটিং কম, তো এখানে অনেক মানে আর কি অন্যরকম দেখা যায়। তো যাই হোক, এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা আমি 1 চা চামচ তো দিবই, সাথে আরও কিছুটা দিব। এই যে বাস আমি এতটুকুই দিব, আর দিব না। মশলা বলতে কিন্তু এই যা যা দিলাম এগুলোই যাবে। আমি এখানে এখন আস্ত কয়েকটা গরম মশলা ব্যবহার করব, যেমন তেজপাতা টাতা এগুলো আর কি। তো এখন আমি এই পর্যায়ে এখানে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে বেশি ভালো করে কাটিনি, মানে কুচি কুচি করিনি, বাকি সব মোটামুটি আর কি কেটেছি, কারণ এই পেঁয়াজগুলো কিন্তু গলেই যাবে। তো এত নিখুঁতভাবে কাটার কিছু নেই। আমি পরে এটার মধ্যে বাকি পেঁয়াজ যখন ব্যবহার করব, কাবাবগুলো বানাবো, তখন কুচানো পেঁয়াজ ব্যবহার করব। তো এই তো এখন মোটামুটি কাজ শেষ। আমি এটাকে মাখাবো, আর এটা হচ্ছে পানি দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিব। তো এই তো আমি একটু মাখিয়ে নিচ্ছি। আমি যেটা বলেছিলাম যে গরম মশলা দিব, সেটা আমি ভুলে গিয়েছি, আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো চলুন গরম মশলাটা আগে দিয়ে নিই। এই তো প্রথমে যেটা আস্ত আমি তেজপাতা, এই তেজপাতার দুটোকে আমি একটু চিড়ে দিয়েছি। এখন হচ্ছে আমি আস্ত গরম মশলাগুলো এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এলাচ। যেহেতু বাচ্চারা সব জেগে আছে, আর আমি যেহেতু আর কি ভিডিওর মধ্যেই কথা বলছি, তো একটু আওয়াজ পাবেন। যাই হোক, আমি হচ্ছে এই দুটো 4টা এলাচ দিয়েছি। দিব হচ্ছে 2টা লং দিব, আর হচ্ছে একটু কয়েকটা গোলমরিচ দিব। এই যে অল্প দিচ্ছি, কারণ গোলমরিচে না প্রচুর গলা জ্বলে আমাদের, না আমার জ্বলে। এখন আপনাদের যদি না জ্বলে সেক্ষেত্রে আপনারা কিন্তু দিতে পারেন, যদি আপনাদের টেস্ট ভালো লাগে আর কি। আর আমার যেহেতু একটু গলা জ্বলে, তো সেজন্য আমি দিচ্ছি না আর। তো এই তো গরম মশলা বলতে এগুলোই দিব, আর বেশি কিছু দিব না। আর একটু দারচিনি দিব। দারচিনি যেহেতু এখনও দেওয়া হয়নি, একটু দারচিনি দিয়ে দিই। এই তো এই যে দারচিনির আমি 2টা লাঠি দিব, যেহেতু পরে আমি গরম মশলা আরও ব্যবহার করব, আর আমি বেশি তেমন কিছু ব্যবহার করব না। আপনারা চাইলে কালো এলাচ যেটা, সেটা ব্যবহার করতে পারেন। এই যে যেহেতু আমি গরম মশলা দিয়েছি, আর এটার মধ্যে যেহেতু কালো এলাচটা থাকে, মানে আমি যেটা ব্যবহার করি আর কি, আমার নিজের বাসায় বানানো গরম মশলায়, তো সেই ক্ষেত্রে এটা আমি এখন দিব না। হ্যাঁ, যেহেতু আমি একটু পরে যখন আবার গরম মশলা দিয়ে এটা হওয়ার পরে গরম মশলা দিয়ে যেহেতু আবার আমি মাখবো এটাকে ডিম, গরম মশলা, পুদিনা পাতা দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি এখন আর দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এই তো একটু এই যে আমার যে খুরচুন বা হাতা বা যেটাই বলেন, সেটার সাহায্যে একটু মেখে নিব। আমি এখানে দেখতেই পেয়েছেন কোনো তেল ব্যবহার করি নাই। আমি কিন্তু কখনোই কাবাবে তেল ব্যবহার করি না। এতে করে কিন্তু টেস্ট ভালো আসে এবং মাখানোটাও ভালো হয়। কাবাবে আসলে তেল ব্যবহার করতে হয় না। আপনি গরুর মাংস দিয়ে করেন আর মুরগির মাংস দিয়ে করেন, ব্যাপার না, তেল ব্যবহার না করলেই ভালো হয়। হ্যাঁ, তো এই তো আমি এখন এখানে পানি দিয়ে দিব, আর পানিটা আমি বেশি দিব যেহেতু আমার গরুর মাংসগুলো একটু বড় বড়। তো আর হচ্ছে গিয়ে ডালটাও যেহেতু গলতে হবে, সবই গলতে হবে, আর আমি যেহেতু ব্লেন্ডার করবো না, সেই ক্ষেত্রে আমি পানি কিন্তু বাড়িয়ে দেবো। আপনারা চাইলে এটা প্রেশার কুকারে করতে পারেন, যেহেতু আমার বাসায় প্রেশার কুকার নেই, তো আমি হচ্ছে নর্মাল কুকারেই করছি আর কি। তো এই তো আমার সব মশলাপাতি দেওয়া শেষ। এখন আমি এটাকে বসিয়ে দিব। এটা আমার হতে অনেক সময় লাগবে, কারণ ওই যে আগেই বললাম আমার এই মাংস টাংস সব যেহেতু একটু আস্ত তো আমার একটু সময় বেশি লাগবে এই জন্য। আর আজকে তো আমি টোটালি ভয়েস ওভার দিইনি, ভিডিওতে কথা বলেছি, তো এই জন্য আশেপাশের অনেক নয়েজ হয়তো শোনা গিয়েছে বা আওয়াজ। তো সেই ক্ষেত্রে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি এখন এটাকে ঢেকে চুলায় বসিয়ে দেবো, এবং এটা হতে কিন্তু প্রায় ঘন্টাখানেকের মতো সময় তো অবশ্যই লাগবে। চলে আসছি সেই ঘন্টাখানেক পরে আপনাদের সাথে, যেটাকে আমি কিভাবে প্রসেস করব ব্লেন্ডার ছাড়া। চলুন তাহলে দেখা হবে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তো এইটা আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন মোটামুটি এটাকে দেখতেই পাচ্ছেন, বেশ খানিকটা আশি দেখতে আসে আর কি। তো এখানে আমি বাকি উপকরণগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা থাকলেও দিবেন, এতে করে টেস্ট ভালো হয়। আমার যেহেতু ধনিয়া পাতা নেই, আমি ধনিয়া পাতা দিতে পারলাম না। পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা আর 1 চামচ চিনি আমি এখানে ব্যবহার করব। তো এইটাকে আমি সবগুলোকে ঢেলে দিচ্ছি। চাইলে আপনারা এখানে পেঁয়াজের বদলে, মানে এই কাঁচা পেঁয়াজটার বদলে একটু পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করতে পারেন।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভরে 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আপনারা কিন্তু চাইলে যে কোনো কাবাব মশলা হচ্ছে দিয়ে দিতে পারেন, চাপালি কাবাব, যে কোনো কাবাব মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করি। আর এইটা হচ্ছে এমন গরম মশলা আমার হাতে বানানো, এটা আমি বিরিয়ানি টিরিয়ানি সব কিছুতে, রোস্ট সব কিছুতেই ব্যবহার করতে পারি, মানে অল ইন ওয়ান। তো যাই হোক, আমি এই গরম মশলাটাই দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণের মতো করে আর কি। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর একটাই ডিম ব্যবহার করব, যদি প্রয়োজন হয় তবে আরও একটা ব্যবহার করব, তবে সেটা এখন না, আগে দেখি একটা দিয়ে মাখিয়ে মাখিয়ে যে এটা কীরকম আর কি হয়। যদি শক্ত শক্ত মনে হয় সেক্ষেত্রে ডিম অল্প অল্প করে ব্যবহার করবেন, কারণ বেশি ব্যবহার করলে কিন্তু আবার নরম হয়ে যাবে। শক্ত হলে আপনি আরও একটা ডিম ব্যবহার করবেন। আর যদি আপনার মনে হয় যে কাবাবের টেক্সচারটা একটু নরম হয়ে গিয়েছে, তবে সেই ক্ষেত্রে এখানে আপনারা কিছু বিস্কিটের গুঁড়া অথবা হচ্ছে পাউরুটির যেটা আর কি ব্রেড স্ক্রাব কী বলে এটাকে, ভুলে যে পাউরুটির গুঁড়া আমার এখন মুখে আসছে না, যেটা আসছে সেটাই বলে দিলাম। পাউরুটির গুঁড়া যেটা আমরা ব্যবহার করি, তো সেটাও ব্যবহার করতে পারবেন। তাই তো আমি এটাকে এখন ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিব। আমার মনে হয় না ডিম আর লাগবে, কারণ যে টেক্সচারটা আছে এটা কিন্তু বেশ সুন্দর ভালো টেক্সচার, দেখতেই পাচ্ছেন। এখানে আর কোনো ডিম লাগবে না। তো এই তো আমার মাখা শেষ। এখন আমি এটাকে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি স্বামী কাবাবের যে রেগুলার শেপ সেটাই দিয়ে নিব। আপনারা চাইলে একটা কাপের সাহায্যে মেপে নিতে পারেন, যে আপনারা তাহলে এক মাপে হবে আর কি। আমি চোখের আন্দাজেই নিয়ে নিচ্ছি, নিয়ে আমি সবগুলোকে এরকম দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু সাইডগুলো ফাটেনি। এই যে চাইলে আপনারা ছোট বড় শেপ দিয়ে নিতে পারেন। এই যে হয়ে গিয়েছে, আমি এই শেপেই সবগুলোকে বানিয়ে নিব। আরও একটা দিয়ে দেখাই। এটা কিন্তু চারপাশ ফাটলে আবার হবে না, চারপাশ ফাটলে কিন্তু এটা ফেটে যাবে তেলে দেওয়ার সাথে সাথে, তো চারপাশ ফাটা যাবে না। যে দেখেন আমি কিন্তু দিয়েছি, আমার খুব একটা ফাটেনি। আর এই যে এভাবে করে আমি প্রত্যেকটা কাবাব বানিয়ে নিব। এই যে হয়ে গিয়েছে আরও একটি কাবাব। আপনারা কিন্তু এভাবে বানিয়ে রেখে চাইলে 3 মাসের মতো বা 6 মাসের মতো ফ্রোজেন করে রাখতে পারবেন। আমার অবশ্য প্রতি মাসেই দেখা যায় বানাতে হয়, কারণ অল্প অল্প করে বানানো হয়, 50-60টা করে। তো দেখা যায় 1 মাসেই শেষ হয়ে যায় 50-60টা কাবাব। নাফিস স্কুল টিফিন আমরা সবাই একটু পোলাওয়ের সাথে খাই, বিরিয়ানির সাথে খাই, তো এই জন্য আর কি আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এগুলো। আমি মোস্ট অফ দ্য টাইম চিকেন দিয়েই করি, যেহেতু গরুর মাংসে সবারই একটু অ্যালার্জি বা থাকতে পারে। তো এই তো একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি যেই পরিমাণ নিয়েছি সেই পরিমাণে এখানে 27 পিস কাবাব হয়েছে। আমি এখান থেকে 24 পিস কাবাব হচ্ছে আমি এখন এটা ফ্রিজ আপ করে রেখে দিব। আর এখানে হচ্ছে আমি 3 পিস, এই 3 পিস আমি ভেজে নিব। তো চলুন আপনাদেরকে একটু ভেজে দেখাই। আমি আমার এই কড়াইটায় তেল দিয়েছি, অল্প তেল দিয়েছি, আমি শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। তো এই তো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, আমি এখানে একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। 3টাই ভাজবো, আমাদের যেহেতু খাওয়ার মানুষ কম, আমরা 3 জন খাবো 3 পিস। আর এখন যেহেতু রাতও হয়ে গিয়েছে, রাত এখন প্রায় 9:30 বাজে, তো এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। তো এই তো হয়ে গেছে প্রায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর এবং মজার কাবাব হয়েছে। আজকে খেতে খেতে এখান থেকেই বিদায় নিব। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর রেসিপিটি বাসায় বানিয়ে খেয়ে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।